কারণ আজকের ক্লাসে আমরা কি করব, কমন আসে। আমি বলেছিলাম তোমাদের 15 মার্ক আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো আজকের ক্লাসের 15 মার্কের জন্য সবাই রেডি হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো, ক্লাসে দ্রুত ডেকে ফেলো। আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। খুবই মৃদু, কারণ দাঁত ব্যথা করতেছে। দাঁত ব্যথায় স্বস্তি দেবে একটু ঠান্ডা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আর কি আর কি আর কি আর কি আমাকেই দেখা যায় না, বাদ বাকি সবাইকেই দেখা যায় দেখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতগুলো নাম পড়তে গেলে আমার বয়স পার হয়ে যাবে, তো সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম শুরুতে বলে দিলাম, আবার একটু পরে বলবো। ওয়ালাইকুম আসসালাম তৌফিক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তৌফিক ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আদিফ আনুভা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মধু, নাসনিন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ময়মনসিংহ থেকে ক্লাসে স্বাগত ভাইয়া। আমি রাজশাহী থেকে, এবং আমাদের কখনো দেখা হবে না ইনশাল্লাহ। তুমি যদি আসো তাহলে অবশ্যই আমরা দেখা হবে। রাইসা, ওয়ালাইকুম আসসালাম। নোটিফিকেশন আসে নাই আজ, এটা ফেসবুকের মাথায় সমস্যা আসলে। ভাইয়া আমার কমেন্ট দেখেন না? এই তো দেখে ফেললাম। দেখো, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। বলে দেওয়ার পরেও দেখো এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বাঁদরেরা আসেনি ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। চলে আসো আগে সবাই, তারপরে শুরু করব ক্লাস। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, তারপরেও নাই কেন সবাই? আছি রে ভাই, আছি। ভাইয়া কোথায়? আছি রে ভাই, আছি। আপনার ক্লাসের জন্য বাইরে যায়নি, থ্যাংক ইউ সো মাচ। আইসা পড়ছি। মোনালিসা মিম নামটা নেন। আচ্ছা ঠিক আছে, নাম নিলাম। 4:30 থেকে বসে আছি, ঠিক আছে। ফাতেমাতুজ রুবি কমেন্ট পড়ে নাই, এই যে পড়লাম। আচ্ছা ঠিক আছে। দেখো, আমাদের মোটামুটি সংখ্যক 200 জন চলে আসছে ক্লাসে, যেটা অত্যন্ত বিরক্তিকর। আগামী দিন থেকে তোমাদের না পড়ানোর সিদ্ধান্তে আমি অটল আছি। দেখা যাক আর কি। তোমাদের পড়াবো না, এটাই আমার চিন্তাভাবনা। বেসিক চিন্তাভাবনা, তোমাদের ক্লাস নিব না। তারপর দেখা যাক এখন কি হয়। ফাহমিদা আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। রোশনি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আজকে আমাদের পড়ার বিষয় আছে কয়েকটা। যেরকম আজকে আমরা কি পড়ব? আজকে আমরা ঘটনা পড়ব, কয়েকটা বিদ্রোহ পড়ব, আন্দোলন পড়ব, এবং মেইনলি আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে 1935 সালের ঘটনা এবং 37 সাল। 35 সালের ঘটনা এবং 37 সাল। ঠিক আছে, এই দুটো ঘটনা পড়লে মোটামুটি
আমি বলতে পারি যে একটা সৃজনশীল অর্থাৎ 10 মার্ক তোমার কমন আসবে ইনশাআল্লাহ, যে কোনো বোর্ডেই। এই জিনিসটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আমরা আপনার ক্লাসে অ্যাটেন্ড করি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম ক্লাসটা শুরু করব, কিন্তু আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স খুবই হতাশাজনক। আমি এটা নিয়ে পরে একটা পোস্ট করব যে তোমাদের পরবর্তী ক্লাস আর নিব না। এখনও পোলাপাইন আসতেছে। দেখো, আমাদের আজকে আলোচনা শুরু হচ্ছে দ্বৈত শাসন থেকে। তোমাদের কিছু কিছু টপিক অনেক বেশি ক্লিয়ার থাকে না, যেরকম দ্বৈত শাসন ভালো মতো ক্লিয়ার হয় না, দ্বিজাতি তত্ত্ব কোনটা, লাহোর প্রস্তাব কোনটা, ক্লিয়ার হয় না। এরপরে হচ্ছে 35 সালের ভারত শাসন আইন কোনটা, 19 সালের ভারত শাসন আইন কোনটা, ক্লিয়ার হয় না। এরপরে হচ্ছে 61 সালের ভারত পরিষদ আইন কোনটা, 92 সালের ভারত পরিষদ আইন কোনটা, ক্লিয়ার হয় না। মানে এই ক্লিয়ার ছাড়া টপিকগুলোর মধ্যে থেকে আজকে একটা টপিক আলোচনা করবো হচ্ছে 35 সাল, এবং এর মধ্যে দ্বৈত শাসন, খেলাফত আন্দোলন, মানে যাবতীয় যা যা আছে আর কি এই সালগুলোর মধ্যে, রিসেন্ট সাল আর কি, 29 সাল, 30, 31 বা 19 থেকে 35, এর মধ্যে যা যা আছে আজকে কমপ্লিট করে ফেলবো আমরা। এটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই জন্য আজকে এই টপিকগুলো নিছি, যাতে এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে যাই আসুক সব কিছু আমি তোমাদেরকে বুঝাইতে পারি, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি আমরা। আমাদের মধ্যে 300 জন অলরেডি চলে আসছে, খুবই হতাশাজনক। তারপরেও দেখো, দ্বৈত শাসন বলতে কি বোঝায়? দ্বৈত শাসন বলতে প্রথমত বোঝায় হচ্ছে যেখানে দুইটা শাসন থাকবে, দুইটা শাসনকর্তা থাকবে, অর্থাৎ একটা অফিসের ফাউন্ডার বা চেয়ারম্যান হবে দুইজন, এটাকে দ্বৈত শাসন বলা হয়। তো তৎকালীন সময়ে ভারতবর্ষে কি চলতো? দ্বৈত শাসন চলতো। এই দ্বৈত শাসন চলতো, ব্রিটিশরাও চালাইতো, ইংরেজরাও চালাইতো। তবে কি হয়েছিল, ব্রিটিশরা একটা নির্দিষ্ট অংশ নিজের হাতে রাখছে, মানে সব থেকে ক্ষমতাধর অংশটা নিজের হাতে রাখছে, আর সব থেকে মানে হালকা পাতলা টপিকগুলো বাঙালির মধ্যে রেখে দিছে। তো এই যে দেখো, হালকা পালকা টপিকগুলো বাঙালির মধ্যে রেখে দিছে, এটাই হচ্ছে মেইনলি দ্বৈত শাসন। বাঙালি তথা হচ্ছে তৎকালীন হিন্দু ভারতবর্ষের মানুষজনের উপর। তার মানে ভারতবর্ষে দুইজন শাসকের শাসনকেই দ্বৈত শাসন বলতেছি আমরা। খেয়াল করো, 19 সালের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন চালু করা হয়। এটি ভারতীয়দের সীমিত স্বশাসন দেওয়ার প্রথম পদক্ষেপ হলেও কাঠামোগতভাবে ত্রুটির কারণে ব্যর্থতায় পরিণত হয়। তাহলে কাঠামোগত ত্রুটির কারণে ব্যর্থতা কী কথা বলছে? যে খেয়াল করো, যে তারা দ্বৈত শাসন দিছে, তবে যে উপায়ে দিছে সেই উপায়ে আসলে দ্বৈত শাসন হয় না, সে উপায়ে দ্বৈত শাসন হয় না। ধরো তুমি একটা কোম্পানি চালাবা, ঠিক আছে? একটা কোম্পানি চালাবা, ধরো এটা হচ্ছে কোম্পানি। এখানকার 90% স্টেক একজনার আর 10% স্টেক হচ্ছে তোমার। তাহলে এই জিতবে না তুমি জিতবা? অবশ্যই এই জিতবে। সব নিয়ম কানুন সব কিছু ভোট কে পাবে? এই পাবে। আর তুমি কি করবা? তোমার কাছে অধিকার থাকার পরেও তুমি কাজে লাগাতে পারতেছো না। এটাই হচ্ছে মেইনলি সব থেকে বড় দ্বৈত শাসনের অর্থ। খেয়াল করো, দ্বৈত শাসন বলতে প্রাদেশিক শাসনে দুটি পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে শাসন চালানো বোঝায়। আইন অনুযায়ী প্রাদেশিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংরক্ষিত বিষয় বা রিজার্ভ সাবজেক্ট, এগুলো নিয়ন্ত্রণ করতেন গভর্নর এবং তার কার্যনির্বাহী পরিষদ। এর মধ্যে কি থাকতো? আর সংরক্ষিত বিষয় হচ্ছে কি? বিচার বিভাগ, পুলিশ, রাজস্ব, ভূমি রাজস্ব, জেল প্রশাসন, সেচ, বনজ শিল্প, সংবাদপত্র প্রকাশনা, নিয়ন্ত্রণ, ত্রাণ, খাল খনন, শ্রমিক সমস্যা, কৃষি উন্নয়ন, ঋণ, বীমা, গৃহ নির্মাণ, ঋণ প্রদান ইত্যাদি বিষয়গুলো গভর্নর নিয়ন্ত্রণ বজায় রাখতো, বা ভারতীয় মন্ত্রীদের কোনো ক্ষমতা ছিল না। তার মানে দেখো, এখানে যে কয়টা ডিপার্টমেন্ট তুমি দেখতেছো সবগুলো ডিপার্টমেন্ট কি হাই ক্লাস ডিপার্টমেন্ট না? এখানে তো এমন কোনো ডিপার্টমেন্ট আছে যে হচ্ছে ধরো খুব কম দামি ডিপার্টমেন্ট, যে গাছ লাগানো প্রকল্প ব্রিটিশরা হ্যান্ডেল করবে নাকি ভারতীয়রা? ওরা বলছে ভারতীয়রা। আচ্ছা,
তাহলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে ব্রিটিশরা, বলছে আমরা। মানে ব্যালেন্সটা দেখবা যে গাছ লাগাইতে হবে সেটা ভারতীয়দের দিছে, তাহলে এখানে 90 and 10 ডিফারেন্সটা তো বুঝতে পারলাম। খেয়াল করো পরবর্তী অংশটা। হস্তান্তরিত মানে কি, ভারতবর্ষের মানুষের হাতে দিছে এমন বিষয় কোনগুলো ছিল? এগুলো পরিচালনা করতো গভর্নর এবং নির্বাচিত ভারতীয় মন্ত্রীদের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা। তাহলে খেয়াল করো এখানে হস্তান্তরের বিষয় কোনটা? কৃষি, শিক্ষা, সমবায়, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ, মৎস্য। মানে কি, কৃষি তোমরা চাষ করো, শিক্ষা তোমরা করো, সমবায় সমিতি তৈরি করো, স্থানীয় সরকার গঠন করো, জনস্বাস্থ্য দেখো, জনকল্যাণমূলক কাজ করো, মাছ ধরো। এগুলা কোনো ক্ষমতা হইল? এগুলোর মধ্যে কোনোটাই জুডিশিয়ারি ক্ষমতা? কোনোটাই না। তারপরে এটাই হচ্ছে দিয়ে দিছে। হস্তান্তরের বিষয়গুলো মন্ত্রীরা আইনসভার সামনে দায়বদ্ধ থাকলেও গভর্নর তাদেরকে পরামর্শ মানতে বাধ্য ছিল না। এবার আসো, আচ্ছা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু বলো তো দেখি। 2 নম্বর দেখো, মন্ত্রিসভার দায়িত্বহীনতা। গভর্নর অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রীদের সমষ্টিগতভাবে নয় ব্যক্তিগতভাবে পরামর্শ নিতেন, ফলে যৌথ দায়বদ্ধতা বা কালেকটিভ রেসপন্সিবিলিটি প্রতিষ্ঠিত হয় নাই। তার মানে কি, ব্যক্তিগত পরামর্শ নিতেন, কোনো মন্ত্রীদের ডাকিয়া বোর্ড গঠন করে পরামর্শ নিত না। সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য বিকাশ পায় নাই, অর্থাৎ বলছে কি যে সবাই মিলে ডেকে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলে সেটাকে আমরা কি বলবো? সংসদীয় গণতন্ত্র বলবো। কিন্তু আলটিমেটলি ব্রিটিশরা কি করছে যে না, এটার দরকার নাই রে, তুমি আসো তোমার সেচের সাথে তোমার সাথে গল্প করি, ওকে ঘুষ দিয়ে আর কাজ পার করে দিছে। তার মানে হচ্ছে এখানে কোনো গণতান্ত্রিক বিকাশ হয় নাই। 3 হচ্ছে কি, দলীয় রাজনৈতিক দুর্বলতা। কার্যকর দল ব্যবস্থা তখনও সুসংহত ছিল না, মন্ত্রীরা একত্র নয় ব্যক্তিগতভাবে নিযুক্ত হতেন, ফলে মন্ত্রীদের রাজনৈতিক শক্তি কমে যায় এবং মন্ত্রিসভা দুর্বল হয়ে পড়ে। এরপর অংশ রাখো 4 নাম্বার, সংসদীয় ঐতিহ্যের অভাব। মন্ত্রীরা আইনসভার কাছে জবাবদিহি করতে অস্বস্তি বোধ করতেন, আইনসভার সদস্যরা প্রশ্ন করলে উত্তর দিতে অভ্যস্ত ছিলেন না, ফলে সংসদীয় গণতন্ত্র কার্যকর হয়নি। এটা কি বলতেছি? দ্বৈত শাসনের ব্যর্থতার ইতিহাস বলতেছি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে মন্ত্রিসভা যদি রেগুলার সংসদে নাই যায়, আলটিমেটলি তার তো সংসদের প্র্যাকটিসটা থাকবে না। যে আমার ক্লাস করে নেই, হুট করে একদিন ক্লাসে এসে সে কে রাজা হয়ে যাবে? কখনোই না। যে আমার ক্লাস করছে সে পরীক্ষায় যে রাজাও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। বিষয় বন্টনের ত্রুটি। বিষয়গুলো ভাগ করার ক্ষেত্রে বড় ধরনের অসামঞ্জস্য ছিল, যেমন কৃষি ছিল হস্তান্তর বিষয়। মানে চিন্তা করে দেখো, কৃষি হস্তান্তরযোগ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেচ ছিল সংরক্ষিত, অর্থাৎ তোমাদেরকে সেচ দেওয়ার কাজ আমাদের, সেচের কখন পানি লাগবে এটা আমরা নির্ধারণ করবো, কিন্তু কৃষি কাজ তুমি করবা। তার মানে তাদেরকে কি করতে হতো? তাদেরকে হাতে রাখা হতো। 6 নম্বর, ক্ষমতার দ্বন্দ্ব কি? মন্ত্রিসভা ছিল নির্বাচিত কিন্তু গভর্নরের কার্যনির্বাহী পরিষদ ছিল ব্রিটিশদের মনোনীত। তাহলে মন্ত্রিসভা হচ্ছে নির্বাচিত, যে কখন মন্ত্রী হবে এটা নির্বাচন করা যেত, কিন্তু গভর্নরের যে কার্যনির্বাহী পরিষদটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশ মনোনীত, অর্থাৎ গভর্নরের সাথে যারা কাজ করবে এদেরকে নিয়োগ দিতে হচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এরপরে হচ্ছে নির্বাহী পরিষদে গভর্নরকে ক্ষতিগ্রস্ত চাইতো আর মন্ত্রিসভা জনস্বাস্থ্যে কাজ করতে চাইতো। আর দেখো, গভর্নরের সাথে যারা আছে তারা কি করতো? তারা চিন্তা করতো যে আমাদের গভর্নর যা চাইবে তাই হবে। কিন্তু যারা হচ্ছে মন্ত্রিসভার মানুষজন ছিল তারা ভাবতো যে না, ইন্ডিয়ান জনগণ আমাদেরকে ইলেক্ট করছে বা নির্বাচিত করছে, আমাদের কাজ হচ্ছে জনগণকে সার্ভ করা। ফলে সংঘর্ষ, অবিশ্বাস বাড়ে এবং প্রশাসনে অচল অবস্থা সৃষ্টি হয়, কারণ দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে। দ্বৈত শাসনের ব্যর্থতার অন্যতম আরো কারণ। আমরা একটু অপেক্ষা করবো আজানের জন্য।
দিলাম নামাজের বিরতি, তোমরা করলা কমেন্ট যুদ্ধ, তাইলে সওয়াব হলো নাকি গুনাহ হইল? তোমরাই বলো দেখি। এই তোমাদের এত চিল্লা চিল্লি, তাহলে সওয়াব হইল নাকি গুনাহ হইল? দেখো আলোচনা শুরু, সেটা হচ্ছে দ্বৈত শাসনের ব্যর্থতার অন্যতম কারণ কি ছিল? গভর্নরদের প্রভুত্ব ব্যঞ্জক ক্ষমতা, মানে তৎকালীন সময়ের যারা গভর্নর ছিল তাদের মধ্যে ভাবটা এমন ছিল যে আমরা হচ্ছে এই দেশের রাজা, তো এই দেশের যেহেতু রাজা আমরা, তো রাজারা কি করবে? রাজারা সবসময় হচ্ছে শাসন করবে, রাজা কেন মানুষের কথা শুনবে? যাই কিছু বলা হতো গভর্নররা সেটাই ফেলে দিত এবং তাদের ইচ্ছামূলক যা যা করার সেটাই তারা হচ্ছে করতো। দ্বৈত শাসন ব্যবস্থা সব থেকে বড় অন্তরায় ছিল গভর্নরদের অসীম ক্ষমতা এবং কর্তৃত্ব পরায়ণ মনোভাব। কার্যনির্বাহী পরিষদের ওপর গভর্নর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন, এমনকি হস্তান্তরিত বিষয়গুলোর ক্ষেত্রেও তিনি মন্ত্রীদের উপেক্ষা করতে, অর্থাৎ কি যেগুলো সংরক্ষিত বিষয় কিংবা ব্রিটিশরা যে বিষয়গুলো নিজের অধীনস্থ নিছে সেগুলোর তো তারা ক্ষমতা ছিলই, এছাড়াও যে বিষয়গুলো হস্তান্তর করে দিয়েছে সেগুলোর উপরও তারা ক্ষমতা দেখাতো। এটা হচ্ছে গভর্নরদের কাজ ছিল। মন্ত্রীরা তাদের পদে বহাল থাকতেন শুধুমাত্র গভর্নরের সদিচ্ছার উপর, অর্থাৎ গভর্নর যদি চায় তাহলে মন্ত্রী আছে, গভর্নর নাই মানে মন্ত্রীও নাই। ফলে মন্ত্রীরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে এবং কার্যকর প্রশাসন পরিচালনা করতে পারতেন না। 8 নম্বর, সরকারি কর্মচারীদের উপর মন্ত্রীদের নিয়ন্ত্রণের অভাব। দ্বৈত শাসনের একটা বড় সমস্যা ছিল মন্ত্রীদের অধীনে কর্মরত সরকারি কর্মচারীদের ওপর কোনো নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না। কোনো নিয়ন্ত্রণ কি করতো না? তাদের হাতে ছিল না। আচ্ছা, কি কমেন্ট চলে যে আল্লাহ মাহমুদ ভালো জানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি একটু ক্লাসটা ঠান্ডা করি। স্টপওয়াচটা কোথায়? অ্যালার্ম, স্টপওয়াচ। তোমরা মনে হয় দেখতে পাচ্তেছো স্টপওয়াচ চালু করে দিছি। আগামী 1 মিনিটের মধ্যে সব কমেন্ট বন্ধ হয়ে যাবে। যদি 1 মিনিটের মধ্যে সব কমেন্ট বন্ধ না হয় তাহলে যারা যারা সালাম দিলে পর্যন্ত তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। সালাম দিলেও ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এখন বিষয় তোমাদের, তোমরা এখন কীভাবে ম্যানেজ করবা তোমাদের ব্যাপার, কিন্তু 1 মিনিট, অলরেডি 20 সেকেন্ড হয়ে গেছে। ডিসিশন তোমাদের ওপর, তোমরা কীভাবে করবা আমি জানি না, তবে ক্লাসে এক্সট্রা কমেন্টিং হলে তাকে ক্লাস থেকে ব্লক করে দেওয়া হবে। এটা হচ্ছে আমার সোজা কথা, একদম সহজ কথা। তোমরা কঠিনভাবে নিবা নাকি সেটা আল্লাহ মাহমুদ ভালো জানে। ক্লাসে এক্সট্রা কমেন্টিং হওয়া মাত্র তাকে ক্লাস থেকে ব্লক করা হবে, তাছাড়া শান্তি নেই তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, টাইম আপ। হ্যাঁ, টাইম আপ, শেষ। 1 মিনিট শেষ। এখন থেকে ক্লাসের মাঝখানে এটা ওটা এটা সেটা
ক্লাসের বাইরে, পড়াশোনার বাইরে অন্য কোনো কথা বললে তাকে ক্লাস থেকে ব্লক করে দেওয়া হবে। ক্লাস থেকে ব্লক করা মানে সে গ্রুপের কোনো ক্লাসে আর দেখতে পারবে না। ডিসিশন তোমাদের ওপর, ঠিক আছে? এক্সট্রা কমেন্টিং হবে আর ব্লক করে দেওয়া হবে। ক্লিয়ার? আমি প্রশ্ন করার সুযোগ দিব, তখন প্রশ্ন করবা। কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন ভাতা, বরখাস্ত ইত্যাদি সব সিদ্ধান্ত ছিল ভারত সচিবের নিয়ন্ত্রণাধীন। তাহলে এখন খেয়াল করো, এমসিকিউতে যদি আসে যে ভারত সচিবের নিম্নের কোন কাজটি ভারত সচিবের নিয়ন্ত্রণাধীন ছিল, অর্থাৎ ভারত সচিবের নিয়ন্ত্রণে ছিল, উত্তর এখান থেকে যে কোনো একটা অপশনে দিয়ে দিল। এভাবে এমসিকিউগুলো আসার সম্ভাবনা আছে। ফলে কর্মচারী মন্ত্রীদের নির্দেশ মানতে আগ্রহী ছিলেন না। এই অবস্থায় মন্ত্রীদের পক্ষে প্রশাসন চালানো, আইন শৃঙ্খলা বজায় রাখা কিংবা উন্নয়নমূলক কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সাম্প্রদায়িক বিদ্বেষ কেমন? ব্রিটিশ শাসনামলের হিন্দু মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক বিভেদ তীব্র হয়ে ওঠে। এই সাম্প্রদায়িক উত্তেজনায় জাতীয় ঐক্যকে দুর্বল করে তোলে। প্রশাসনের সমন্বয়ে স্থিতিশীলতা অব্যাহত হয়, যা দ্বৈত শাসন কার্যকারিতা আরও হ্রাস করে। অর্থনৈতিক অসঙ্গতি কেমন? অর্থনৈতিক দ্বৈত শাসনের সবথেকে বড় কাঠামোগত ত্রুটি ছিল অর্থনৈতিক বিষয়ের ক্ষমতা। মন্ত্রীদের হাতে উন্নয়নমূলক কাজ করা বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ গভর্নর এবং কার্যনির্বাহী পরিষদের নিয়ন্ত্রণ। অর্থাৎ কি, আমরা প্রথমেই পড়ে আসছি যে সংরক্ষিত ক্ষমতার মধ্যে কি ছিল? অর্থ নিয়ন্ত্রণ। তার মানে একটা দেশে যদি উন্নয়ন করতেই চাই ভারতীয় এমপিরা, তাহলে তার টাকা কই থেকে নিতে হবে? টাকা নিতে হবে ব্রিটিশদের কাছে, আর ব্রিটিশ তো টাকা দিবে না। তাহলে কালার হবে কে? কালার হবে বাংলাদেশি, ভারতীয় এমপি। তাই মন্ত্রীরা অর্থের অভাবে মুখোমুখি হতেন। অনেকের প্রকল্প, শিক্ষা, সংস্কার, জনকল্যাণ কাজে অর্থের অভাবে স্থগিত বা বাতিল করতে হতো। ফলে হস্তান্তরিত বিষয়গুলোকে কার্যকরভাবে উন্নত করা সম্ভব হয় নাই। জনগণের বিরোধিতা কি? কংগ্রেস সহ জাতীয় নেতৃবৃন্দ দ্বৈত শাসনকে অকার্যকর, প্রতারণামূলক স্বায়ত্তশাসন হিসেবে চিহ্নিত করেন। দায়িত্বশীল সরকারের প্রতিষ্ঠায় ব্যর্থ হয় জনগণের মধ্যে দ্রুত অসন্তোষ বৃদ্ধি পায়। কংগ্রেস আন্দোলন, বয়কট, রাজনৈতিক চাপের ফলে এই ব্যবস্থা ধীরে ধীরে জনসমর্থন হারায় এবং দ্বৈত শাসন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, দ্বৈত শাসন ব্যর্থ হওয়ার যদি একটা কারণ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে সে কারণটা কোনটা হবে? কারণ হবে গভর্নরদের অতিরিক্ত ক্ষমতা। দ্বৈত শাসনের যদি একটি কারণ, ক নাম্বারের প্রশ্ন আসলো যে দ্বৈত শাসন ব্যর্থ হওয়ার একটি কারণ লিখো, তাহলে কারণটা কি লিখবা তোমরা? যে গভর্নরদের অসীম ক্ষমতা, এবং বা এটাকে আরো যদি বড় করে লেখো তাহলে গভর্নর এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অসীম ক্ষমতা দ্বৈত শাসন ব্যর্থ হওয়ার অন্যতম একটি কারণ। ঠিক আছে? হালকা এই প্রশ্নগুলা, দ্বৈত শাসন কি এবং কাকে বল, এগুলো খ নাম্বারের প্রশ্ন। খ নাম্বারে এগুলো খুবই আসে। যদি একটু বেশি আসে তাহলে গ নাম্বারে আসবে এই দ্বৈত শাসনটা। ঠিক আছে, খাতায় লিখে রাখো। এরপর আসে হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন 19 থেকে 22 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক এবং জার্মান অক্ষশক্তি পরাজিত হয়। ব্রিটেন সহ মিত্র শক্তিদের তুরস্ককে দুর্বল করতে সেভরেস বা স্যান্ডার্স চুক্তি চাপিয়ে দেয়। ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে মুসলিম জাহানের খলিফা এবং ঐক্যের প্রতীক মনে করে, তাই এই অপমানজনক ব্যবস্থার বিরুদ্ধে তারা আন্দোলন করে থাকে। মূলত উসমানীয় সাম্রাজ্যের যে খিলাফতটা ছিল, উসমানীয় খিলাফত, সেই উসমানীয় খিলাফতটা ভারতের উপর থেকে তুলে দেওয়া হয়। এই জন্য অসন্তোষ প্রকাশ করে একটা আন্দোলন তৈরি করা হয়, সেটাকে খিলাফত আন্দোলন বলা হয়। ঠিক আছে, নেতৃত্বে দেয় হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ এবং পরবর্তীতে মহাত্মা গান্ধীও সক্রিয় সমর্থন দেয়। খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সংযোগ। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস অহিংস আন্দোলন শুরু। অহিংস শব্দের অর্থ কি? যেখানে কোনো হিংসা নাই, তার মানে কি? যেখানে মারিং কাটিং এর কোনো অপশন নাই, মানে মারামারি হবে না, এটাই হচ্ছে অহিংসতা। গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করে, এটি আরো শক্তিশালী হয়। মুসলমান হিন্দু ঐক্যের একটি বড় উদাহরণ হিসেবে দেখা যায়। চৌরি চৌরা ঘটনা, 5 ফেব্রুয়ারি 22 সালে গোরখপুরের কাছে চৌরি চৌরা পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা আগুন দিলে 22 জন পুলিশ নিহত হয়। সহিংসতার মর্মাহত হয়ে গান্ধীজি 12 ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করে। অর্থাৎ বা গান্ধীজির যে অসহযোগ আন্দোলনটা চলতেছিল, সেখানে কি কোনো মানুষজন তো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে কোনো একটা কারণবশত উত্তেজিত জনতা 22 জন পুলিশকে আগুনে জ্বালাই দিছে। তখন তো এটা কি সহিংসতায় রূপ লাভ নিল? তখন হচ্ছে গান্ধীজি কি করছে? আন্দোলনটা ওখানে স্থগিত করে দিয়ে ঘরে ফিরে গেছে। এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের ছোট্ট একটা
পটভূমি। তুরস্কের পরিবর্তন এবং আন্দোলনের পতন কীরকম? তুরস্কের মোস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতায় আসেন, 23 সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং 24 সালে খিলাফত বাতিল এবং ভারতবর্ষে খিলাফত আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ কি, খিলাফত যে চাপাই দিছিল তাদের উপর সেই খিলাফতটা বাদ দিয়ে দিয়েছে কে? কামাল আতাতুর্ক এসে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে যে তুরস্কের ক্ষমতায় কে আসছিল এবং তুরস্কের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে। খিলাফত আন্দোলনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%-এর মধ্যে 99%ই না। কথা ক্লিয়ার? যে 100-এর মধ্যে 99%ই এই প্রশ্ন আসবে না তোমাদের, এই জন্য এমসিকিউটা মুখস্থ করে রাখবা। খিলাফত আন্দোলনের গুরুত্বটা একটু খেয়াল করো, যে ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা এবং জাতীয় আন্দোলনে অংশগ্রহণ বৃদ্ধি হয়, মুসলমানদের মধ্যে ঐক্যবোধ সংগঠিত হওয়ার অভ্যাস তৈরি, কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের মধ্যে একসময় সম্মিলিত আন্দোলনের নজির হয়। অর্থাৎ কি, খিলাফত তো মুসলিম কেন্দ্রিক আন্দোলন, কিন্তু এই মুসলিম কেন্দ্রিক আন্দোলনে যখন গান্ধীজি এসে সমর্থন দেয়, গান্ধীজি কি ছিল? হিন্দুদের একটা অংশের লিডার ছিল, মানে ভারতবর্ষের অন্যতম বড় লিডার আর কি। তো তখন কি দুইটা আন্দোলন, দুইটা গোষ্ঠী একসঙ্গে হয়ে একটা আন্দোলনকে সফল করার চেষ্টা করছিল। এটা হচ্ছে খিলাফত আন্দোলনের গুরুত্ব। এবার আসো অসহযোগ আন্দোলন কোনটা? ব্রিটিশদের রাওলাট আইন 19 সালে জনমনে ক্ষোভ সৃষ্টি করে। এখন আমাকে বলবা, গত ক্লাসে আমি রাওলাট আইন সম্পর্কে পড়াইছিলাম, রাওলাট আইনটা কি? কমেন্টে লিখো। রাওলাট আইনটা কি? কমেন্টে লিখো। গত ক্লাসে পড়াইছি, এটা না পারলে ভাই খুবই একটা মানে কি বলবো, হতাশাজনক ব্যাপার হবে। রাওলাট আইন কি? এখন পর্যন্ত কেউ বলতে পারলো না। ব্রিটিশ রায় প্রদান করবে। কিসের রায় প্রদান করবে? ব্রিটিশদের দমনমূলক আইন বলা যায়, ঠিক আছে। বিচার ছাড়া কাউকে গ্রেফতার বা আটক রাখার ক্ষমতাকে রাওলাট আইন বলে। ভেরি গুড। ইনায়া সব থেকে সুন্দর আনসার, ভেরি গুড। আচ্ছা, তোমরা মানে গুগল থেকে কপি টপি করে যে কমেন্টটা করছো, দুইজন একই কমেন্ট কিভাবে করলা তোমরা বলো। এই যে এক হচ্ছে ইনায়া, ঠিক আছে, আর হচ্ছে নাহিদা, সম্ভবত তোমরা একই কমেন্ট কেমনে করলা? সিদ্ধাতুল আমিন, হ্যাঁ উত্তর সঠিক। দমনমূলক আইন দমন করা হয়েছিল। ভাইয়া হয়েছে, হ্যাঁ উত্তর হয়েছে। হ্যাঁ, তোমরা একই আইন কিভাবে তোমরা মানে একই কমেন্ট তোমরা কিভাবে দুইজন করো? অবশ্য অনলাইন ক্লাস করার একটা সুবিধা আছে। ক্লাস করার সুবিধাটা কেমন? ধরো একজন কমেন্ট করছে যে আমি গু খাই। এখন আরেকজন তো খুঁজে পাইতেছে না গু, সে কি করলো? সে দেখলো আরেকজন আসছে, সে লিখছে আমি গু খাই। সে এখন দ্বিতীয় যে মেয়েটা আছে বা ছেলেটা আছে, সে বললো ঠিক আছে আমিও খাই, তাহলে কিভাবে খাবো? ও যেভাবে খায় সেভাবে খাবো। তখন সে কী করলো? ওর কমেন্টটা কপি করে মেরে দিল। মেরে দিয়ে আবার জিজ্ঞেস করে ভাইয়া আমারটা কি ঠিক আছে? মানে
নিজে তো খাইতেছেই, খাওয়ার পরে আবার ভাইয়াকে জিজ্ঞেস করছে, ভাইয়া দেখেন তো আমারটা ঠিক আছে নাকি, আমি তো ওরটা খেয়ে ফেলছি। কিন্তু সেটা তো আর বলতেছে না, না বলার কারণ কি, বললে তো আবার ধরা পড়ে গেল। কিন্তু এখান থেকে যে আসলে দেখা যায় যে কে কে গু খাচ্ছে সেটা আবার ওরা বুঝতে পারে না। কেন যে বোঝেন আমি জানি না। যে কয়টা কমেন্ট দেখি, দুই একজনকে একই কমেন্টই 3-4 জন করে ফেলে, মনে করে যে ভাইয়া আমারটা দেখেন, আমারটা মনে হয় ঠিক আছে, একই কমেন্টই করছে, আবার কি টাইমিংটা আবার মিলে। এই একজন দিছে একটা দাড়ি কমা দিয়ে, ওইটাই হচ্ছে কমেন্ট করে আবার দিছে, ওইটা রিপ্লাই আবার আরেকজন ইমোজি দিয়ে দিছে, আরেকজন আমার 3টা কমা দিয়ে দিছে, আরেকজন আবার বলছে ভাইয়া আমারটা দেখেন। এরপরে আবার আরেকজন বলে ভাইয়া আপনি কমেন্ট দেখেন না কেন। মানে দেখছো একই জিনিসই কয়েকভাবে কমেন্ট করে এরা, ঠিক আছে। তোমরা যারা যারা উত্তর দিয়েছো সবারই উত্তর সঠিক হয়েছে। যারা যারা জানো না তারা হচ্ছে গত ক্লাসটা করে নিবা, তাহলে উত্তর পাবা। কারণ তোমরা হচ্ছে দুষ্ট, তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে শয়তানের নানাতো ভাই এবং চাচাতো বোন। তোমরা হচ্ছে শয়তানের সঙ্গে তোমাদের কানেকশন কীরকম জানো? তোমাদের শয়তানের সাথে কানেকশন হচ্ছে ডিরেক্ট কানেকশন। ধরো শয়তান, আমি তোমাদেরকে ছবি আর্ট করে দেখাই। এইটা হচ্ছে শয়তান, ঠিক আছে, এটা হচ্ছে শয়তান, এবং তোমরা হচ্ছে এখানে আসো, এটা হচ্ছে তোমরা, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা। শয়তান এখান থেকে দড়ি ফেলে দেয়, ঠিক আছে, দড়ি ফেলে দেয়, এবং তোমরা কি করো, দড়িটা ধরে ফেলো। এর মাঝখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, এমন না যে তোমরা দড়ি ধরে উঠতে গেছো, হাফ রাস্তা ওঠার পরে আবার ভালো হয়ে গেছো, সম্ভাবনাই নাই, অসম্ভব। তোমরা যে মানে প্রশিক্ষিত শয়তান এটা তো আমি জানি, ঠিক আছে না। তো চিন্তা করো এটা হচ্ছে শয়তান আর তোমরা হচ্ছে তার অনুসারী। তোমাদের ভিতরে একটা মানে শক্তি প্লাস আছে, তোমাদের ভিতরে একটা ভিটামিন সি আছে, তোমাদের ভিতরে গ্লুকোজ আছে, তোমাদের ভিতর মানে ভীমবারের মতো 100 লেবুর শক্তি আছে। মানে তোমরা ক্লাসে যত পরিমাণে শয়তানি করো, এটা যদি এর হালকা মানে 100 লেবুর শক্তি থেকে একটা লেবুর শক্তি যদি তোমরা টেবিলে দিতা, তোমরা বোর্ড ফাটাই ফেলতা। কনফিউজ হয়ে যেত বোর্ডের মানুষজন যে কিভাবে এই স্টুডেন্টরা একসাথে সবাই 1300 মার্ক পাইছে। কিন্তু না, তোমার কানেকশন কার সাথে? তোমার কানেকশন হচ্ছে শয়তানের সাথে। তুমি চিন্তা করো, আমি যদি এত পড়াশোনা করি তাহলে সময় নষ্ট কীভাবে করবো, কীভাবে রিলস দেখবো? ডেইলি আমাকে 200-300 রিলস না দেখলে আমার ভাত হজম হয় না। ডেইলি 10 জনের সঙ্গে চ্যাট না করলে আমার হাতের আঙ্গুল ব্যথা করে। ডেইলি যদি আমি পড়া ফাঁকি না দেই, মিথ্যা কথা না বলে, তাহলে আমার ভালো লাগে না, আমার গায়ে জ্বর করে, না পা খাইলে ভালো লাগে না। মানুষের যেরকম পুষ্টির দরকার পড়ে, তোমাদের শয়তানির দরকার পড়ে। যদি শয়তানি না করো তাহলে ভাই ভেতরে জ্বালা পড়ে, বুক জ্বালা করে না, অ্যাসিডিটি হইলে বুক জ্বালা করে, পেট জ্বালা করে। শয়তানি না করলে তোমাদের ব্রেন জ্বালা করে। তাই চিন্তা করে দেখছো, তোমাদের কানেকশনের লেভেলটা হচ্ছে আলাদা। এই কানেকশন লেভেলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তোমরা এই দেশের আগামীর ভবিষ্যৎ। এই দেশটাতে যত ফুল এবং ফল আছে তার থেকে বেশি আছে শয়তান, এবং তার অর্ধেক আছে আমার ক্লাসে। এটাই। এবং হাসো দেখো, এবং সব থেকে সেরা মোটিভেশন কোনটা জানি? আমি ভালো মানুষ, এত খারাপ কাজ আমি করতেই পারি না। শয়তানদের এটা হচ্ছে মূল লাইন, ধরো যে চোর ধরছে, চোর ধরার পরে বলছে এই তুই চুরি করছিস, না ভাই আমি তো চুরি করে নেই, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? চিন্তা করে দেখছো কনফিডেন্স লেভেলটা? দেখো কমেন্ট বক্সেও দেখবা এই তুই খারাপ, না ভাই আমি এটা আমি করতেই পারি না, মানে আল্লাহ সাক্ষাৎ ফেরেশতাকে ধরে ফেললাম হুট করে, ফেরেশতাকে এই কী হয়েছে বল, এরকম অবস্থা, আমি তো করতেই পারি না। এটা कैसा बात बोल रहे हो भाई, हम ऐसा नहीं है। হচ্ছে কমেন্ট বক্স হচ্ছে সেরকম। সাবাস, তুমি জিতবা। আসো পরবর্তী অংশে আমরা যাই। এরপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 19 সালে আন্দোলনের সূত্রপাত হয়, ঠিক আছে। এর ঘটনা গতদিন আমি বলে দিয়েছিলাম। গান্ধীর নেতৃত্বে কর্মসূচি, সত্যাগ্রহ, অহিংস নীতি, ব্রিটিশ খেতাব উপাধি বর্জন, ব্রিটিশ পণ্য বয়কট, স্কুল কলেজ আদালত বর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করা, এই জিনিসগুলো হচ্ছে কি হয়েছে তৎকালীন আন্দোলনের সময় চলতেছিল, ঠিক আছে।
আন্দোলনের বিস্তার দেখো, 21 সালে কংগ্রেস আইন অমান্য করে আন্দোলন শুরু করে, আন্দোলনে দেশব্যাপী অংশগ্রহণ করে। চৌরাচৌরি ঘটনা দেখো, পুলিশের গুলিতে উত্তপ্ত পরিস্থিতি, জনতার প্রতিশোধে 22 জন পুলিশ নিহত, পরিসমাপ্তি অহিংস আন্দোলনে হতভাগ হয়ে গান্ধী 12 ফেব্রুয়ারি কি করে, আন্দোলন প্রত্যাহার করে। গুরুত্ব কি, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা এবং জাতীয়তাবাদ বৃদ্ধি পায়। এবার আসো বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উপলব্ধি করেন বাংলার মুসলমানের জনসংখ্যা 60%, কিন্তু সরকারি চাকরি সুযোগ সুবিধায় মুসলমানরা হচ্ছে বঞ্চিত। চুক্তি সম্পাদন কি, স্যার আব্দুর রহিম, আব্দুল করিম, আকরাম খান, মনিরুজ্জামান ইসলামবাদী সহ মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পর 23 সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। বেঙ্গল প্যাক্টের কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সম্পর্ক তৈরি করা, হিন্দু এবং মুসলিমদের কি সম্পর্ক, সম্প্রীতি, বিভাজনটা থেকে দূর করে ফেলা। হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি, মুসলমানদের চাকরি এবং প্রশাসনিক সুযোগ সুবিধা বৃদ্ধির পথ উন্মুক্ত, ব্যর্থতা 16 জুন 1925 সালে দেশবন্ধু মৃত্যু, ঐক্য প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ বেঙ্গল প্যাক্টের মূল কথা ছিল যে প্রত্যেকটা জায়গায় মুসলিমরা, তৎকালীন সময়ের যে মুসলিমরা তারা কি হতো, তারা হচ্ছে সুযোগ পাইতো না কিংবা সুযোগটা কম পেত। এখন উনি করছে কি, উনি একটা আইন তৈরি করছে বেঙ্গল প্যাক্ট নামে, যার মাধ্যমে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে এমন একটা অবস্থা যেন তৈরি হয়। কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই 16 জুন 25 সালে 1925-এ তোমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসী মারা যায়, কিংবা তাকে সিআর দাস বলা হয়। ওনার মৃত্যুর পরে এটার সফলতার মুখ দেখে নাই। এরপর আসে সাইমন কমিশন, খুবই গুরুত্বপূর্ণ একটা কমিশন। খেয়াল করো, এটা একবার প্রশ্ন আসছিল যখন ফুল সিলেবাস ছিল, তখন একবার প্রশ্ন আসছিল। জোহা, কোনো এক্সট্রা ফোন আছে কি? রাকিবকে বলছিলাম, দেয় নাই। আচ্ছা, পরবর্তী অংশ দেখো, সাইমন কমিশন সরকার ফুল সিলেবাসে প্রশ্ন আসছিল একবার, 27 থেকে 30। ভারত শাসন আইন 19 সাল অনুযায়ী 10 বছর পর রাজনৈতিক অগ্রগতি মূল্যায়নের কথা। নির্ধারিত সময় 2 বছর আগে 27 সালে সাইমন কমিশন বা এই কমিশনটা গঠন করা হয়। কমিশনের গঠন কি ছিল? চেয়ারম্যান ছিল জর্জ স্যার সাইমন, মোট সদস্য ছিল 6 জন, একজনও ভারতীয় নয়, অল হোয়াইট কমিশন নামেও পরিচিত। অর্থাৎ তারা কি করছে, ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতিটা আছে সেটা কীরকম হয়, কারণ কি 19 সালের ভারত শাসন আইনের পরে তারা চিন্তা করছে ভারতের রাজনীতি কেমন হয় সেটা জানতে গেলে 10 বছর অপেক্ষা করতে হবে। তারা কি করছে, 10 বছর হবে হচ্ছে 29 সালে, তার 2 বছর আগে একটা কমিশন গঠন করছে, একটা কমিটি করছে। কমিটিতে হচ্ছে একটা ইন্ডিয়ানও রাখে নাই, সবগুলো ব্রিটিশ আছে, এই জন্য এর নাম বলা হয় অল হোয়াইট কমিশন, কারণ ওরা তো সাদা ছিল আর কি, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে সাদা ছিল। দায়িত্ব কি? ভারতের শাসন ব্যবস্থা, শিক্ষা, প্রতিনিধিত্ব এবং দায়িত্বশীল সরকারের বিষয়ে মতামত প্রদান করা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিক্রিয়া কি? সর্বদলীয় বর্জন আন্দোলন। অর্থাৎ কি, এগুলা কোনো কিছু চলবে না, আমরা সবকিছু সবকিছু বর্জন করে দিলাম। বর্জন করে দেওয়ার পরে কাজটা কি হলো? কাজ হলো হচ্ছে আমরা এগুলো কোনো কিছু মানি না, মানবো না, আন্দোলন শুরু হয়ে গেছে। সাইমন কমিশন বিরোধীতে তীব্র প্রতিবাদ হয়। লালা লাজপত রায়ের মৃত্যু 30 অক্টোবর 1928 লাহোরে পুলিশের লাঠিচার্জে আহত হন নেহেরু, পান্থ প্রমুখ নেতাকর্মী, ঠিক আছে। অর্থাৎ কি, এটার বিরুদ্ধে আন্দোলন করতে যায় বড় বড় যেটা হত্যাকর্তা নেতা ছিল তারা কি আহত হয়ে যায়। সাংবিধানিক উদ্দেশ্য কি? বার্কেনহেডের চ্যালেঞ্জের জবাবে নেহেরু রিপোর্ট 28 সালে প্রণয়ন করা হয়। হিন্দু মুসলমান অন্যান্য মতবিরোধের সর্বসম্মতিতে সংবিধান রচনা ব্যর্থ হয়। জিন্না 14 দফা পেশ করা হয়। এখানে মূলত ঘটনাটা কি, এখানে জিন্না এবং হচ্ছে নেহেরু, জিন্না এবং নেহেরু 28 এবং 29 সালে কয়েকটা দফা পেশ করে যে আপনারা যে
19 সালের ভারত শাসন আইন দিয়েছেন সেটার মধ্যে যে অনেক বেশি ঝামেলা আছে সেই জিনিসটা সম্পর্কে পুরোপুরি একটা লিখিত দলিল তাদেরকে উপস্থাপন করা হয়। এটাই হচ্ছে নেহরুর এবং জিন্নার রিপোর্ট হিসেবে পরিচিত। একটা হচ্ছে 28 সালে, নেহরু 28 সালে, ঠিক এক বছর পরে 14 দফা করে হচ্ছে 29 সালে, ঠিক আছে। জিন্না। সাইমন কমিশনের সুপারিশ 30 মূল হোতা: সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রদেশের দ্বৈত শাসনের অবসান, মানে এগুলো হচ্ছে সাইমন কমিশনের সুপারিশপত্র ছিল। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট রিডিং করবা, ওকে, জাস্ট রিডিং। আচ্ছা, শক্তিশালী কেন্দ্র সরকার, আইন শৃঙ্খলা মন্ত্রণালয়ের সরকারি সদস্যদের হাতে গভর্নরের ভেটো ক্ষমতা বৃদ্ধি, আইনসভার পরিধি সম্প্রসারণ, ভোটাধিকার সম্প্রসারণ, মনোনীত সদস্য সীমিত রাখা। 10 নম্বর কি? পৃথক ধর্মীয় নির্বাচনী ব্যবস্থা বজায় রাখা, মুসলমানদের বাড়তি প্রতিনিধিত্ব, বার্মা পৃথকীকরণ, হিন্দু সিন্ধু এবং উড়িষ্যা পৃথক হতে প্রদেশ হওয়ার সম্ভাবনা যাচাই করা, NWFP-তে আইনসভা গঠন করা, কেন্দ্রীয় আইনসভা পুনর্গঠন করা। এখান থেকে 10টা পয়েন্ট তোমরা মুখস্থ করবা। প্রথম 10টা পয়েন্ট মুখস্থ বলতে কি তোমরা বারবার রিডিং করবা। অর্থাৎ কি, সাইমন কমিশনের প্রশ্ন মেইনলি আসে হচ্ছে খ নাম্বারে। তো খ নাম্বারে আসলে তোমাকে কি করতে হবে? খ নাম্বারে আসলে তোমার কাজ হচ্ছে সাইমন কমিশনটা কি, কারা গঠন করছে, উদ্দেশ্যটা কি, এই 3টা জিনিস, এবং সাথে 2টা যদি পয়েন্ট লিখে দাও তাহলেই হচ্ছে খ নাম্বারে 2-এ 2 পেয়ে যাবা। ধরো একটা কমিশন সম্পর্কে আমি তোমাদেরকে এটা বলে দিই, পরীক্ষায় সম্ভবত এই ধরনের প্রশ্ন আসলেও আসতে পারে। এটা কলমটা হয়ে গেল। আচ্ছা, যাই হোক, দেখো, ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে যে সাইমন কমিশন কি, ব্যাখ্যা করো, ঠিক আছে। এখন কমিশনটা ব্যাখ্যা করতে তোমার কাজ কি? প্রথমে তুমি লিখে দিবা 3-4টা জিনিস লিখবা। সাইমন কমিশনটা কি সেটা আগে ব্যাখ্যা করবা। সাইমন কমিশন কি বলতে কি বোঝানো হয়, কেন করা হয়েছিল সেটার উত্তর লিখবা, কেন করা হয়েছে, ঠিক আছে। কেন করা হয়েছে সেটা দেখলাম। এরপরে এটা গঠন কিভাবে হয়েছে, গঠন হয়েছে কয়জন মিলে, গঠন হয়েছে 8 জন মিলে টোটাল, ঠিক আছে। অল হোয়াইট কমিশন বলা হয় এটাকে। আচ্ছা, এটার বিরোধিতা কারা কারা করছে সেটা লিখে ফেললাম। তারপরে এর 2টা পয়েন্ট লিখলাম, 2টা পয়েন্ট, যে কোন কোন পয়েন্ট ছিল এরকম 2টা পয়েন্ট এখানে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এই প্রশ্নটা লিখলে খ নাম্বারের জন্য পারফেক্ট, অন্য কিছু লাগবে না। এইটা লিখতে সর্বোচ্চ 2 লাইন লাগবে, এটা লিখতে 3 লাইন, এটা লিখতে 4 লাইন, আর এখানে হচ্ছে আর 2 লাইন, অর্থাৎ 6 লাইনের মধ্যে তুমি এখানে 2-এ 2, কোনো মায়েরলাল আব্দুল ফাবদুল কোনো কেউ তোমাকে আটকাইতে পারবে না। এগুলো হচ্ছে এই ধরনের কোনো কিছুর ব্যাখ্যা জানতে চাইলে এইভাবে লিখতে হয়। ধর আবার তোমাকে যদি আমি বলি যে দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো, খ নাম্বারে আসছে, কিভাবে লিখবা? দ্বিজাতি তত্ত্ব কি মানে কি, জিনিসটা কি, সংজ্ঞাটা কি, সেটাকে 1 লাইনে লিখে ফেললা। কে এটা তৈরি করছে বা উদ্যোক্তাকে, সেটা 1 লাইনে লিখে ফেললা। এটার কাজটা কি ছিল সেটা লিখে ফেললা, হয়ে গেল। এই ধরনের পরিচিতি পর্ব টাইপ জিনিস। অথবা এখানে যদি বলে যে 35 সালের ভারত শাসন আইন কি ব্যাখ্যা করো, খ নাম্বারের প্রশ্ন, 2 মার্ক আছে, 6-7 লাইন লিখে ফেললা, হাফ পেজের মতো লিখে ফেলবা। তা হাফ পেজের মতো লিখতে পারবে না যে কেন করা হয়েছিল, কারা গঠনের উদ্যোগ নিয়েছিল, ফলাফল কি ছিল, জাস্ট শর্টে 6 লাইনের ভেতর লিখে ফেললা, 2-এর মধ্যে 2 পাবা। এটা হচ্ছে নিনজা টেকনিক। একসাথে লিখবো নাকি নিচে নিচে লিখবো প্যারা করে? না, এই যখন পরিচিতি পর্ব লিখবা তখন ভাগ ভাগ করে লিখবা, যে কাকে বলে এটা লিখলা, গঠন কথাটা লিখে নিচে হচ্ছে গঠনের উদ্দেশ্যটা লিখলা, তারপরে পয়েন্টগুলা প্যারা করে লিখলা, হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে পরিণতিটা কি ছিল সাইমন কমিশনের? ভারতীয়রা সর্বসম্মতভাবে রিপোর্ট প্রত্যাখ্যান করে ব্রিটিশ সরকারের পরিস্থিতি শান্ত করতে গোলটেবিল বৈঠকের আহ্বান করে। পরবর্তীতে 35 সালে ভারত শাসন আইনে এই কমিশনের অনেকগুলো সুপারিশ যুক্ত করা হয়। আচ্ছা, পরবর্তী অংশ এবার আসা হচ্ছে 35 সালে ভারত শাসন আইন। এটা বুঝো আর বুঝো না কে সেটা একটু আমাকে বলো তো দেখি, কমেন্টে একটু লিখবা যে 35 সালে ভারত শাসন আইন কার কার ক্লিয়ার আছে, 35 সালে ভারত শাসন আইন কার কার ক্লিয়ার আছে, বা আগে পড়ছো বা পারো।
মোটামুটি ক্লিয়ার আছে, মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের শুরুটা করে দিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের একটু হলেও হেল্প হবে। শুরুটা কীরকম হবে একটু খেয়াল করো। যখন 19 সালের ভারত শাসন আইন হয়ে গেল, 19 সালের যখন ভারত, আচ্ছা তোমাদেরকে এক শ্রেণীর একটা জিনিস মনে হয় দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে টাকাটা আছে সে টাকাটায় নিয়ে এসছে কি, হ্যাঁ আছে। তোমাদের যখন পঞ্চম অধ্যায়ে পড়াচ্ছিলাম কিংবা প্রথম অধ্যায়ের শুরুর অংশ পড়াচ্ছিলাম, তখন লিখছিলাম প্রথম অধ্যায়ে 1861 সালের ভারত পরিষদ আইনে বলছিলাম যে অর্থ ব্যবস্থাপনা, কোন জায়গায় অর্থ চলবে কোন জায়গায় অর্থ চলবে না, মুদ্রা ব্যবস্থাপনা নামে একটা টপিক ছিল। সেখানে বলছিলাম যে ভারতের টাকায় লেখা থাকে যে হচ্ছে এই টাকাটা কোন কোন অঙ্গরাজ্যে চলবে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, তারপরেও দেখো আজকে। এই যে এটা হচ্ছে ভারতের 500 টাকার নোট, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভারতের 500 টাকার নোট আর কি, দেখতে পাচ্ছ হয়তো, মহাত্মা গান্ধীর ছবি দেওয়া আছে। আর এই যে দেখো এর বিপরীত অংশে, এই যে দেখো এই যে এই জায়গাটাতে যে অংশগুলো লেখা আছে সে অংশগুলো হচ্ছে এই টাকাটা কোন কোন অঞ্চলে চলবে তার হচ্ছে একটা প্রমাণ। ঠিক আছে, কোন কোন অঞ্চলে চলবে, তোমরা কতটুকু দেখতে পাচ্ছ এটা আমি জানি না, তবে আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক। এই যে দেখো এখানে ভাষা লেখা আছে, এই যে এখানে হচ্ছে এগুলো ভাষা লেখা আছে যে এই অঞ্চলে, দেখো এখানে আবার উড়িষ্যার জন্য 500 টাকাও লেখা আছে, আবার এখানে 500 টাকা লেখা আছে। দেখো এগুলো হচ্ছে মানে ভারতের ভাষাগুলো লেখা, এই অধ্যায়ে 500 টাকার নোটটা চলবে। তো এটা মেইনলি হচ্ছে তোমার 1861 সালে ভারত শাসন আইন যেখানে হয়েছে সেখান থেকে এমনকি উদ্ভব হয়েছে আর কি। আচ্ছা আমরা আলোচনায় আসি। পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন, প্রথম ভারত শাসন আইন 19 সালে হয়। কেন হয়? কারণ হচ্ছে 9 সালে যে মর্লেমিন্টো আইনটা করা হয় তার ফলেও ভারতের জনগণ সন্তুষ্ট ছিল না। সন্তুষ্ট না থাকার কারণে তাদের কি সমস্যা বৃদ্ধি পেতে থাকে। যখন সমস্যাটা আরও বেশি বৃদ্ধি পেতে থাকে তখন কাজ কি হয়? কাজ হচ্ছে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তার ফলে 19 সালের ভারত শাসন আইন করা হয়। 19 সালের ভারত শাসন আইন করার পরেও অচল অবস্থা কিংবা রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটা কমে নাই। না কমার ফলে কি হয়? না কমার ফলে সাইমন কমিশনও ব্যর্থ হয়ে যায়। এখন জনগণ কি করলো? জনগণ আরও বেশি আন্দোলন করলো। তখন কি নেহেরু এবং জিন্না দুইজন মিলে হচ্ছে তাদের দফাগুলা পেশ করলো। একজন নেহেরু করলো 28 সালে, জিন্না করলো 29 সালে 14 দফা। তার পরিপ্রেক্ষিতে এবং সাইমন কমিশনের যেগুলো মতামত ছিল তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা আবার কাজ করে কি আবার বলে হচ্ছে যে ঠিক আছে আমরা 35 সালে আরেকটা ভারত শাসন আইন করি, যেটার মাধ্যমে তোমাদের যাবতীয় যত সমস্যা আছে সবগুলো সমস্যা হচ্ছে আমি সমাধান করে ফেলবো। ঠিক আছে, এবার আসো আমরা পরভূমি শুনি। 19 সালে ভারত শাসন আইনে কংগ্রেসের পক্ষ থেকে নেহেরু রিপোর্ট এবং মিস্টার জিন্নার 14 দফা দাবি প্রকাশিত হলে ভারতবর্ষের শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং সংকট সৃষ্টি হয়। এই অচল অবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকার পরপর 3টি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করে, ভারতবাসীর মনোভাব জানার চেষ্টা করে। গোলটেবিল বৈঠকে প্রস্তাবলী একটি শ্বেতপত্রে প্রকাশ করা হয়, অর্থাৎ সাদা পত্রে গোলটেবিল বৈঠকে কি কি আলোচনা হয়েছে সবকিছু হচ্ছে প্রকাশ করা হয়। প্রকাশ করার কারণ হলো এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত এবং সংশোধিত হয়ে 34 সালের 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করেই 35 সালের 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স এবং 24 জুলাই উচ্চকক্ষের লর্ড সভায় ভারতীয় শাসন আইন পাশ করা হয়। 35 সালের 2 আগস্ট তা রাজকীয় সম্মতি লাভ করে। এইটি 35 সালের ভারত শাসন আইন নামে খ্যাত। আচ্ছা তোমরা যেটা হচ্ছে তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে তোমাদের স্মার্টফোন 7 কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। স্মার্টফোন 7 কন্টেস্ট শুরু হয়ে গেছে, তোমরা সেখানে পার্টিসিপেট করবে অবশ্যই এবং পরীক্ষা দিবা। যারা যারা পরীক্ষা দিবা তাদের জন্য তো আকর্ষণীয় গিফট থাকতেছে, কিন্তু পরীক্ষা দিলে আলটিমেটলি তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবা। কারণ পরীক্ষার যে রেজাল্ট হবে সেখানে যে ড্যাশবোর্ডটা তৈরি হবে সেটা সমগ্র বাংলাদেশের মধ্যে তৈরি হবে। তো বাংলাদেশে তোমার অবস্থান কত এবং তোমার পড়াশোনার অবস্থাটা কেমন এটা জানতে হলে তোমার পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা আমরা ওয়েবসাইটের মাধ্যমে 1 তারিখে নেব ইনশাল্লাহ। সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে যে কেউ পরীক্ষা দিতে পারবে, তারপরে আমরা ঘোষণা করব। তবে হ্যাঁ, স্মার্টফোন যে পাবা সে আমাদেরকে খাওয়াবা, এটা হচ্ছে মূল কথা। আর যারা যারা স্মার্টফোনের থেকে আসে টি শার্টটায় মজা বেশি, সেখানে অনেকদিন পরা যাবে। টি শার্টটা পরলে একটা পাং পোস্ট করে ছবিও তোলা যাবে, তারপর আবার ইউনিক বইটাও পাবা, তারপর আবার FRB কোর্সে ডিসকাউন্টও পাবা।
তো মোটামুটি স্মার্টফোন 7 কন্টেস্টটা আমাদের আগে যত 6 পর্যন্ত যত কন্টেস্ট ছিল সব থেকে বেশি আর কি ব্যয়বহুল একটা কন্টেস্ট। তো আশা করি তোমরা পার্টিসিপেট করবা এবং অবশ্যই পরীক্ষার রেজাল্টের উপর খেয়াল রাখবা। বাংলা, ইংরেজি এবং আইসিটি 3টে সাবজেক্টের উপর তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। আর আমি তারপরে ক্লাস নিলে অবশ্যই তোমাদের কার রেজাল্ট কত সেটা শুনবো। আমার মেইন ক্রেজটা মজা বেশি, আসলে ক্রেজটা অনেক বেশি সুন্দর। বইটা সেল করবেন না, বই সেল করব না। পরীক্ষায় হচ্ছে যারা যারা ভালো করবে তারা হচ্ছে তাদের ভেতর থেকে 10 জনকে ইউনিক বইটা দিব। ক্রেস্ট লাগবে, ক্রেস্ট লাগবে। এই যে ক্রেস্ট এবং ডায়েরির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ক্রেস্ট এবং ডায়েরির মধ্যে মেইনলি সবার যুদ্ধটা শুরু হয়। একজন আরেকজন এসে বলবে যে না না ভাই আমার তো হচ্ছে ডায়েরি লাগবে, না আমার ক্রেস্ট লাগবে। ক্রেস্ট না হলে হবে না, ভাত হজম হবে, আমার ভাত হজম করার জন্য ক্রেস্টের দরকার। আরেকজন বলতেছে না আমার পানি হচ্ছে ডায়েরি, ডায়েরির প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা লাইনে লিখে রাখবো তোমার নাম। দেখা যাক ক্রেস্ট কে পাই, দেখা যাক ক্রেস্ট কে পাই। পরীক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিব আমরা, ওয়েবসাইটের মাধ্যমে। ইউনিক বইটা হইলে তো ফার্স্ট আর সেকেন্ড পেপারের জন্য তোমাদের কোনো কিছু কিনতে হবে না। সব মিলিয়ে কতজনকে গিফট দিবেন? বহুজনকে ভাই, বহুজনকে। 2000 জন গিফট পাবে ইনশাল্লাহ। 2000 জন, 2000 জন না, 2100 জনের মতো গিফট পাবে আমাদের। 2100 জনকে আমরা গিফট দিব। এমসিকিউ হবে শুধু, নো সিকিউ, অনলি এমসিকিউ। ভাই আমরা টি শার্ট কি করবো? পরবা, মেয়েরা মনে হয় টি শার্ট পরে না। আমার ক্লাসে এখন সাধু হইতে আসছো? গোল টেবিল কি ভাইয়া? মানে একটা টেবিল হচ্ছে গোল, যেমন কনফারেন্সের টেবিলগুলো দেখো না, সবাই সবার চেহারা দেখতে পায়। গোল টেবিল হইলে ওইটাকে গোল টেবিল বলা হয়। ভাইয়া প্রতিটি পাতায় কি, প্রতিটি পাতায় থাকবে তৌফিক ভাইয়ার নাম? কি জন্য? আমি কি মানে আধার কার্ড বানাচ্ছি, এনআইডি কার্ড বানাইতেছি যে প্রত্যেকটা পাতায় আমার নাম দিব? একে ধরে মারবো। হ্যাঁ টি শার্ট লাগবে, টি শার্ট নাও। পরীক্ষা ওয়েবসাইটের মাধ্যমে দিবা। 1 তারিখে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিবা, চাপ নাই, হালকায় থাকো। আমার সব চাই, দেখছো মেয়েরা এরকমই হয়, লোভী। পরবর্তী অংশে চলো। 45 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো একটু দেখি আমরা। 1 নাম্বার, সর্বদলীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা। এই আইনে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশ ও যোগদানের ছুক দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বদলীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় বা পরিকল্পনা করা হয়। 2 নাম্বার, সরকারি বিষয় বিভাগ বন্টন নীতি। এই আইনে শাসন সম্পর্কিত বিষয়কে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় বিষয়, 2 হচ্ছে প্রাদেশিক বিষয়, 3 হচ্ছে যুগ্ম বিষয়। কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় তালিকায় 49টি বিষয়, যুগ্ম তালিকায় 36টি বিষয় এবং প্রাদেশিক তালিকায় 54টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এই জিনিসগুলো মুখস্থ করবে, এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। হ্যাঁ রে ভাই, ওয়েবসাইটে এক্সাম হবে ভাই, এক এক জেলায় এক একটি করে। কিভাবে গিফটগুলো দিবেন? সমস্যা নাই ভাই, 2100 গিফট আমরা কিভাবে দিব সেটা আমরা বুঝবো। কি বললাম? 2100 গিফট দেবো আমরা, কারণ কি 2000 জন ছাড় পাবে, তো ওটাও একটা গিফট। আর বাদ বাকি তো অন্তত 100 জন তো পাবাই তোমরা। 3 নাম্বার, কেন্দ্রের দ্বৈত শাসন কি? এই আইনের প্রদেশের দ্বৈত শাসন রহিত করা হয়, কিন্তু কেন্দ্রের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রদেশের দ্বৈত শাসন বাদ দিয়ে কেন্দ্রের দ্বৈত শাসন দিয়ে দিছে। কেন্দ্রীয় বিষয়গুলো সংরক্ষিত হস্তান্তরিত 2 ভাগে বিভক্ত করা হয়। হস্তান্তরিত বিষয়সমূহ নির্বাচিত মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয়। মন্ত্রিসভায় এসব দায়িত্ব পালনে আইনসভার নিকট দায়ী ছিল। সংরক্ষিত বিষয়সমূহ পরিচালনার ভার গভর্নর জেনারেল এবং তার উপদেষ্টা মণ্ডলের হাতে ন্যস্ত ছিল। উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ আইনসভার নিকট দায়ী ছিলেন না। তার মানে কি, যে অবস্থা একই থাকলো, যা ছিল তাই থাকলো। তোমাদেরই কপাল, তোমরা কখনো গিফট পাও না। তোমাদেরকে কখনো মনে হয়েছে যে ভাইয়াদের জন্য কোনো কিছু পাঠাই না? কারণ তোমরা কি, তোমাদের লিঙ্ক হচ্ছে কার সাথে? প্রাদেশিক স্বায়ত্তশাসন কি? এই আইনে প্রদেশসমূহ দ্বৈত শাসন রহিত করা হয়। দ্বৈত শাসন এবং দায়িত্বশীল সরকার গঠনের ঘোষণা করা হয়। ঠিক আছে, দায়িত্বশীল ঘোষণা করা হয়। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে
প্রাদেশিক বিষয়গুলোর ওপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী এবং জবাবদিহিতা করা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালতটা কেমন হবে? এই আইনে একজন প্রধান বিচারপতি, দুইজন বিচারককে নিয়োগ করে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হবে। এই আদালতের হাতে সংবিধানকে ব্যাখ্যার ক্ষমতা ন্যস্ত করা হবে। ব্রিটিশ প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিল আদালত হিসেবে থেকে যাবে, অর্থাৎ ব্রিটিশদের কাছে কি যে কোনো মামলার আপিল করা যাবে। গভর্নর জেনারেল এবং জেনারেলের বিশেষ ক্ষমতা। এই আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নরদের প্রচুর ক্ষমতা প্রদান করা হয়, মানে আগে যে অবস্থা ছিল সেটা একই রাখছে। গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নর নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না, তারা মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করতে পারতেন। গভর্নর জেনারেল এবং গভর্নরদের মধ্যে বিশেষ ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, ব্যক্তিগত বিচারবুদ্ধির ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল অধ্যাদেশ জারি করতে পারতেন, কেন্দ্রীয় আইনসভার নিকট ভেটো প্রদান করতে পারতেন। অর্থাৎ কি, যে অবস্থা আগের ছিল সে একই অবস্থায় নামছে এরা, এদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন যদি হতোই তাহলে কি হইতো? পরিবর্তন যদি হতোই তাহলে গভর্নরদের ক্ষমতা কমাই দিত না, কিন্তু কমাই দেয়নি। সাত নম্বর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। উচ্চকক্ষের নাম করা হয় রাষ্ট্রীয় সভা বা কাউন্সিল অফ স্টেট, আর নিম্নকক্ষের নাম করা হয় ফেডারেল অ্যাসেম্বলি। ব্যবস্থাপক সভা, এখান থেকে এমসিকিউ আসে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। 35 সালে ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় এবং কেন্দ্রীয় আইনসভার নিম্ন নাম ছিল ব্যবস্থাপনা সভা বা বিধানসভা, এখনও এটা নাম একই আছে। অনধিক 375 জন সদস্য নিয়ে এই কক্ষ গঠিত হতো। 75-এর মধ্যে 125 জন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হতো। বাকি 250 জন, 4টি আসন ছিল অপ্রাদেশিক আসন। 4টি আসনের মধ্যে 3টি আসন ছিল বণিক এবং শিল্প সংস্থা কর্তৃক, এবং 1টি আসন হচ্ছে শ্রম সংস্থার প্রতিনিধিদের পূরণ করতে হতো। বাকি 246টি আসন প্রাদেশিক আইন পরিষদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হতো, মানে আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে প্রকাশিত হতো। তোমাদের পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হবে আগে থেকেই, সমস্যা নাই। ব্যবস্থাপনা সভার প্রতিনিধিদের মধ্যে একজন স্পিকার নির্বাচিত হতেন। ব্যবস্থাপনা সভার কার্যকালের মেয়াদ ছিল 5 বছর। তবে গভর্নর জেনারেল নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ব্যবস্থাপক সভা ভেঙে নিতে পারতেন। অর্থাৎ কি, গভর্নর জেনারেলের হাতে আগে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা এখনো স্টিল আছে, যে যখন চাইলে যা চাইবে তখনই সেটা করতে পারবে। রাষ্ট্রীয় সভাটা দেখো একটু। কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় আইনসভার উচ্চকক্ষের দ্বিতীয় কক্ষ ছিল হচ্ছে রাষ্ট্রীয় সভা, ঠিক আছে। রাষ্ট্রীয় সভার সদস্যগণ ছিল অনধিক 260 জন। এর মধ্যে 156 জন ছিল ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি, 104 জন ছিল দেশীয় রাজ্যের প্রতিনিধি। ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর 156 জন প্রতিনিধির মধ্যে 140 জন ছিল কর্তৃক নির্বাচনে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতো। অর্থাৎ কি, এই জিনিসগুলো যদি পরীক্ষায় আসে হুবাহু খাতায় লিখতে হবে, মুখস্থ করে লিখতে হবে। এখানে বোঝার মতো একটা শব্দও নাই। ইনফরমেশন যদি খাতায় না থাকে তাহলে ঘ নাম্বারে যে 2 পাবা, ইনফরমেশন থাকলে 3 পাবা, খুব ভালো গুছায় লিখলে 4 পাবা। এখানে বোঝার মধ্যে একটা শব্দ নাই, জাস্ট মুখস্থ করবা, কানা হাফেজের মতো মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি অংশগুলো একটু দেখো। যে রাষ্ট্রীয় পরিষদের সদস্য হতে হলে কমপক্ষে 30 বছরের বয়স্ক হইতে হবে। ফৌজদারি অপরাধে দণ্ডিত, দেউলিয়া, মানসিকভাবে অপ্রকৃতস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় পরিষদের সদস্যবান প্রার্থী হতে পারতেন না। রাষ্ট্রীয় পরিষদের কার্যকাল ছিল 9 বছর, তবে প্রতি 3 বছর পর পর 1/3 সদস্যদের বিদায় নিতে হতো, অর্থাৎ প্রত্যেক 3 বছর পর পর নতুন সদস্য রিক্রুট করা হতো। আইনসভার দ্বিতীয় কক্ষের সদস্য নির্বাচনে 1 লক্ষ ভারতীয়দের ভোটাধিকার প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে ভোটাধিকারের ভিত্তি ছিল সম্পত্তিগত যোগ্যতা, অর্থাৎ যার সম্পত্তি বেশি তাকে ভোটাধিকার দেওয়া হবে, যার সম্পত্তি নেই তার কোনো ভোটাধিকার নাই। এই স্লাইডের বাইরে আলাদা করে বই পড়তে হবে না এই টপিকগুলোর জন্য। 8 নম্বর, নতুন প্রদেশ গঠন। এই আইন অনুযায়ী সিন্ধু এবং উড়িষ্যা নামে 2টি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। কোন আইন? 35 সালের আইন। বার্মার পৃথকীকরণ। বার্মা মানে বর্তমান মায়ানমারকে ভারতবর্ষ থেকে পৃথক করে দেওয়া হয়। প্রতিনিধিত্ব ব্যবস্থার বিন্যাস। এই আইন দ্বারা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। কেন্দ্রীয় আইনসভার 1/3 আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়। এই আইনের সাধারণ আসনগুলো তফসিলভুক্ত নিম্নবর্গের হিন্দুদের জন্য সংরক্ষিত রাখা হয়। শাসন বিভাগের প্রাধান্য। গভর্নর জেনারেল এবং গভর্নরদের কর্তৃক বিশেষ ক্ষমতা প্রদান করায় আইনসভার ওপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেল আইনসভা কর্তৃক
আইনে ভেটো প্রদানের ক্ষমতা রাখতো, অর্থাৎ কি গভর্নর জেনারেল যে কোনো সময় ভেটো প্রদানের ক্ষমতা রাখতে পারতো। এখান থেকে কিভাবে প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন আসবে যে 35 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য লেখো, 35 সালে ভারত শাসনের নতুন কার্যকর আইনগুলো লেখো, ডিরেক্ট প্রশ্ন আসবে, কোনো ঘুরাই পেঁচায় প্রশ্ন আসবে না। সংবিধান সংশোধনের ক্ষমতা ছিল এদের হাতে। আর 3 নাম্বার, স্পিকার এবং ডেপুটি স্পিকার, প্রথম যে নির্বাচন হবে সেখান থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার সরবরাহ করা হয়। এতটুকু পর্যন্তই পড়ো, পরের দিনে বলবো যে ভাইয়া বুঝতে পারিনি, পাগল হয়ে যাবা। এখান থেকে মুখস্থ করবা, আর নেক্সট ক্লাসে আমরা যখন পড়বো তখন এই অংশটা কি হবে, নেক্সট ক্লাসে তোমাদের সমস্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সমাধান করে তারপরে নতুন পড়ার দিকে যাব। ততক্ষণ পর্যন্ত পড়াগুলো কমপ্লিট করিও, এবং নেক্সট ক্লাস নিব কিনা এটা আমি আসলে জানি না, কারণ তোমাদের উপস্থিতি অত্যন্ত হতাশাজনক। ভেটো কি? ভেটো হচ্ছে নাকচ করার ক্ষমতা, অর্থাৎ কি তুমি কাউকে প্রপোজ করছো, কেউ তোমাকে না বলে দিচ্ছে, এটাই হচ্ছে ভেটো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর ক্লাসে উপস্থিত থাকো। ক্লাসে উপস্থিত না থাকলে নেক্সট পৌরনীতি ক্লাস তোমরা পাবা না, এটা হচ্ছে আমার লাস্ট কথা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভকামনা। গ্রুপে থাকতে পারলে নেক্সট ক্লাস দেখতে পারবা। টাটা, গুড বাই।